এইসব প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ঘুরতে আমার সত্যিই ভালো লাগে। সমুদ্রের ঢেউ বড্ড অস্থির, চঞ্চল। তার থেকে এই আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পর্বতশ্রেণীই বেটার। কেমন স্থির, নিশ্চলা, বছরের পর বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে চিরহরিত বৃক্ষের দল লেপ্টে আছে, ঠিক যেন কোনো মৌনী সাধুর গায়ে জড়িয়ে থাকা আলোয়ান। দিনান্তের মরা আলো যেভাবে সেই দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা পাহাড়ের উপর পড়ে, তা দেখার জন্য আমি বারবার এই পাহাড়ে ফিরে আসতে পারি। তাতে আমার এতটুকু একঘেয়েমি লাগে না, কোনো বিরক্তি আসে না। আগেও এসেছি বহুবার, তবে অধিকাংশ ক্ষেত্রেই একা। গত 5 বছরে এই নিয়ে আমার বোধহয় 8বার এই অঞ্চলে বেড়াতে আসা। এবার অবশ্য আমি একা নই, দল বেঁধে এসেছি। দল বলতে রাহুল, শ্রীতমা, সুভদ্র আর ঝিল্লি। রাহুল, শ্রীতমা আর সুভদ্র আমার কলেজ জীবনের বন্ধু। এরা প্রত্যেকেই নিজের নিজের কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। আর ঝিল্লি আমার মামাতো বোন। ওর ভালো নাম অবশ্য ঝিলমিল বিশ্বাস। আর আমি অনন্ত, অনন্ত সরকার। পিছনের সিট থেকে শ্রীতমা বলে উঠল, अरे ओ भैया जी, थोड़ा गाना चलाइए ना, कब से चुपचाप घूम रहे हैं। ড্রাইভার বিষ্ণু থাপা গাড়ির সাউন্ড সিস্টেম অন করে দিলেন। ঝংঝং করে আধুনিক হিন্দি গান বেজে উঠল কানের কাছে। আর গানা, শালা কখন সেই দুটো মোমো খেয়েছিলাম, পেটের ভেতর ইঁদুরগুলো খেপচুরিয়াস হয়ে উঠেছে। তোদের এই গানা শুনে তারা না আবার টানা নানা করে নাচতে শুরু করে। ও ভাইয়া, কুছ খানে কা ইন্তজাম হো সকতা হ্যায়? সুভদ্রর কথা শুনে গাড়ি শুদ্ধ সকলে হো হো করে হেসে ওঠে। ড্রাইভার দাদা বলেন, सामने ही छोटा सा दुकान है, उधर इंतजाम हो जाएगा साहब। আমি বসেছি ড্রাইভারের পাশে, গাড়ির সামনের সিটে। পিছনের সিটে রাহুল, শ্রীতমা, সুভদ্র আর ঝিল্লি বেশ ফুর্তিতে গল্প গুজব করছে। ওদের বোধহয় আমার মতো পাহাড় প্রীতি নেই। যদিও আমার কাছে পাহাড়ের নানান গল্প শুনে একসাথে এসেছে, কিন্তু ওদের কাছে এই ট্রিপটা নেহাতি বেড়ানো বই কিছু না। কিন্তু আমার কাছে এটা আগামী কয়েক মাসের রসদ সংগ্রহ, মনের ও শরীরের জন্য অমৃত সুধার খোঁজ করার মতো। আর আমাদের দলে ঝিল্লি এসে জুটেছে নিতান্তই কেজো ব্যাপারে। ও ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করে। দি গ্রেট হিমালয়াজ নামে একটা প্রজেক্টের বিষয়ে ছবি সংগ্রহ করতেই ও ঝুলে এসে পড়েছে আমাদের সাথে। তবে সেই শিয়ালদা থেকে ট্রেন ধরা ইস্তক বাকিদের সাথে বেশ জমিয়ে নিয়েছে। রাহুল একটা বহুজাতিক কোম্পানির ইস্টার্ন রিজিয়নের সেলস হেড, সঙ্গে ঘোর নাস্তিক এবং জন্ম ফাজিল। ও মুচকি হেসে বলল, তোরা কি রে, একজন খাই খাই করছে আর একজন গাই গাই করছে। আমাদের পথপ্রদর্শককে দেখে কিছু শেখ। কি বিভোর হয়ে পাহাড় দেখছে মায়েরি। আমি সালা নিজের গার্লফ্রেন্ডের চোখের দিকেও অমনভাবে তাকাই না। ওর কথা শেষ হওয়ার সাথে সাথেই আর একটা হাসির রোগ উঠল। আমি পিছন ঘুরে জুৎসই জবাব দিতে যাব, এমন সময় গাড়ির চালক বেজায় ব্রেক কষালো। আর একটু হলেই টাল খেয়ে মাথাটা ঠুকে যেত গাড়ির ড্যাশবোর্ডে। বাকিদের হালও এক। রাহুল ঘেঁটে যাওয়ার চুল ঠিক করতে করতে ইয়ারকি মেরে বলল, भैया जी, हमें पहाड़ के ऊपर जाना है, सीधा ऊपर जाना नहीं है। ড্রাইভার বিষ্ণুর দৃষ্টি অনুসরণ করে দেখলাম এমন বিশ্রীভাবে ব্রেক কষার কারণটা কি। জনহীন রাস্তার ঠিক মাঝখানে কি সব যেন পড়ে আছে। দরজা খুলে ড্রাইভার দাদা নেমে সেদিকে এগিয়ে গেলেন। পিছন পিছন আমি আর গাড়ির বাকিরাও গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম পিচে ঢাকা ডান দিকে ঢালু রাস্তার ঠিক মাঝখানে কিছুটা চাল কে যেন ছিটিয়ে দিয়ে চলে গেছে। আর তার উপর পড়ে আছে একটা বেল, কিছু কুরচি ফুল আর সাদা সাদা কি সব যেন। সুভদ্র বলল, भैया जी, आप इसीलिए ब्रेक लगाया? দেখলাম ওই সব দেখে বিষ্ণুর মুখটা কেমন যেন থমথমে হয়ে উঠেছে। সে বলল, साहब,
ये अच्छा चीज नहीं है। पशुपतिनाथ रक्षा करे। करेगा करेगा, पशुपतिनाथ रक्षा करेगा। अभी चलो। तारा लगाई राहुल। नहीं साहब, ये चीज को पार करके नहीं जा सकते, क्यों? क्योंकि ये चीज बहुत खतरनाक होता है। तंत्र मंत्र আছে साहब, थोड़ा देर तो रुकना पड़ेगा साहब। এই ফালতু জিনিসটার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে? বলেই বেলের মাথায় শটান একটা লাথি মেরে বসলো রাহুল। শূন্যে লাফিয়ে উঠে সেই বেল একবার রাস্তার কিনারায় পড়ে আরেকটু লাফিয়ে সোজা খাদে নেমে গেল। ওর কাণ্ড দেখে শ্রীতমা হাহা করে উঠল। তোর বাপু সবটাতেই বাড়াবাড়ি। এত জেদের কি আছে রে ভাই? যে কাজটা ঠান্ডা মাথায় করলেই মিটে যায়, সেটা এমন। আমিও বিরক্ত হয়ে ফুট কেটে বলে উঠলাম, হ্যাঁ ভাই, এতটা রুডলি বিষয়টাকে দেখ ভাই, সব জায়গার নিজস্ব সোশিও কালচারাল ফেইথ অ্যান্ড বিলিভ আছে। তুই সেটাকে ওবে না করতে চাস, করিস না। তাই বলে অন্যের বিশ্বাসকে পদাঘাত করবার দরকারটা কি? যাই হোক, নে সবাই গাড়িতে ওঠ। শোন, এইসব জায়গায় নিজেকে একটু কন্ট্রোলে রাখিস। রাহুল তেরিয়া হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শ্রীতমা চোখ পাকিয়ে ওকে নিরস্ত করে। আমরা সবাই গুটি গুটি পায়ে গাড়ির দিকে ফিরে যাচ্ছি, অথচ ড্রাইভার দাদা তখনও কাঁচুমাচু মুখে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে ওর কাঁধে হাত রেখে বললাম, ভাইয়া বুড়া মত মানিয়ে, ও থোড়া পাগল হে। মাথা গরম ছেলে কি করতে কি করে বসেছে। হ্যাঁ, ছড়িয়ে এসব, চালিয়ে। বিষ্ণু থাপা থমথমে গলায় জবাব দিল, साहब, ये जो हुआ ठीक नहीं हुआ। मैं अपने लिए कुछ नहीं सोचता हूँ, लेकिन आप लोग बाहर आदमी, टूरिस्ट, आप लोगों का कुछ मुसीबत हुआ तो? অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে গাড়িতে ফিরিয়ে আনলাম। আমাদের গাড়িটা আবার চলতে শুরু করেছে, কিন্তু এই আকস্মিক ঘটনায় সকলেই কেমন যেন চুপ মেরে গেছে। কেউ আর হাসি ঠাট্টা কিছুই করছে না। গাড়ির সাউন্ড সিস্টেমে একা একাই গানটা বেজে চলেছে, একটা ঝনঝন করে বাজতে থাকা আধুনিক গান। সে গানের কথা কারোর মগজে ঢুকছে বলে তো মনে হচ্ছে না। কেবল সুরটাই এই থমথমে গাড়ির পরিবেশের মাঝে যেন একমাত্র জীবন্ত উপকরণ। একটানা প্রায় আধ ঘন্টা চলার পর একটা পাহাড়ি বাঁকে আমাদের গাড়িটা এসে দাঁড়ালো। সামনেই একটা ছোট্ট চায়ের গুমটি নজরে পড়েছে। বিষ্ণু ভাইয়া বলল, साहब, आप लोग ये खाने की जो नाश्ता করে নিন। इसके बाद अगले 2 घंटा কোনো দোকান পাবেন না কিন্তু। আমরা সকলেই একে একে নেমে এলাম গাড়ি থেকে। কাঠের ফ্রেমে টিনের ঘেরা ছোট্ট দোকান। এই তামাম চত্বরে সম্ভবত শেষ খাওয়া দাওয়া করার বারোয়ারি জায়গা। এরপর যে যার হোমস্টেতে গিয়েই আবার কিছু গরম খাবার পাবে। কাজেই দোকানির যে ভালোই রোজগার হয় তা বেশ টের পেলাম। সুভদ্রই এগিয়ে এসে সকলের জন্য স্টিমড মোমো আর এটা সেটা অর্ডার করে দিল। আমরা দোকানের বাইরে খান চারটে বেঞ্চে ছড়িয়ে ছিটিয়ে বসলাম। আপাতত তেমন ভিড় নেই। একজন জটা জুটোধারী গৌরবর্ণ গেরুয়া পরা সন্ন্যাসী বসে আছেন আমাদের উল্টো দিকে। লক্ষ্য করলাম সন্ন্যাসীটি আমার দিকে ফেল ফেলিয়ে চেয়ে আছে। তার মুখ চোখ গম্ভীর। গাড়ির মধ্যে সিগারেট ধরানো যাচ্ছিল না। খোলা হাওয়ায় এসে তাই একটা সিগারেট ধরালাম। তাতেই এক টান দিয়ে বললাম, বাবাজি কুছ বলেঙ্গে? আমার কথা শুনে সকলেই ওর দিকে ফিরে তাকালো। সন্ন্যাসী তেমনি গম্ভীর হয়েই জবাব দিলেন, এই, অপরে বড় বিপদ অপেক্ষা করছে, আর উপরে যাস না। রাহুল পিছনের বেঞ্চ থেকে উঠে আমার পাশে এসে বসল। আমি মনে মনে প্রমাদ গুনলাম, ও আবার কিছু কাণ্ড না ঘটাই। আমার আশঙ্কা ভুল নয়। ও জিজ্ঞাসা করল, তা বাবাজি তো বাঙালি, বাড়ি কোথায়? সন্ন্যাসীদের কোনো ঘর হয় না,
আরে আপনি তো এখন সন্ন্যাসী, জন্ম থেকেই তো আর তেমনটা ছিলেন না। তখন কোথায় থাকতেন আপনি? ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। রাহুল মুচকি হেসে বলল, তা বাবাজি, ক্যানিং এর লোক যে এমন চিটিংবাজি ধান্দা করে তা তো জানতাম না। আমি ওকে বাধা দিয়ে বললাম, রাহুল, কি হচ্ছেটা কি? রাহুল কিছু বলার আগেই সন্ন্যাসী বলে উঠলেন, চিটিংবাজি মানে তোদের ধারণা আমি মিথ্যা বলছি? তা নয় তো কি, এরপরেই আপনি সেই বিপদ কাটানোর জন্য কোনো তাবিজ কবজ কিংবা ওই ভুজুং বাজুং কিছু গচাতে চাইবেন, এবং সেটা বাবদ মোটা মাল্লু। তা বলছি কি, এখানে সুবিধা পাবেন না, তার চেয়ে বরং কলকাতায় যান, মনুমেন্টের তলায় বসে এসব 2 নম্বরই করুন গিয়ে। তিক্ত স্বরে কথাগুলো বলল রাহুল। ঝামেলা অবশ্যম্ভাবী জেনে আমি তড়িঘড়ি উঠে গিয়ে সন্ন্যাসীর পাশে বসলাম। বললাম, দেখুন, ও একটু মাথা গরম, তাই ও নিজের বিপদ নিজে ডেকে আনছে, আর ওর সাথে থাকায় তোরাও জড়িয়ে পড়ছিস সেই অন্ধকার কুয়াশায়। গম্ভীর শব্দে কথাগুলো বললেন সেই সন্ন্যাসী। মেয়েদের মাথায় এসব বিষয়ে ভালো খেলে। শ্রীতমা এগিয়ে এসে বলল, বাবা, কেমন বিপদ? তা এখনো জানি না, তবে সে বিপদ যে মারাত্মক তা বেশ ঠাউর করতে পারছি। বাবা, এই বিপদ থেকে কি উদ্ধারের কোনো পথ নেই? এইটা রাখ, এইটা তোদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। বলে 5টা শুকনো বেলপাতা শ্রীতমার হাতে তুলে দিলেন সেই সন্ন্যাসী। তারপর বললেন, মনে রাখিস, কোনো অবস্থাতেই এই বেলপাতা কাজ ছাড়া করিস না মা। সকলের কাছে রাখবি একটা করে, আর বিপদে পড়লে জগৎজননী মা কালীর নাম জপবি। শ্রীতমা বেলপাতাগুলো নিয়ে সাধুকে প্রণাম করতেই তিনি বলে উঠলেন, এ তুই কি করলি মা? তুই যে মেয়ে, মায়ের জাত, মা কখনো ছেলেকে প্রণাম করে? কামনা করি তোদের সব বিপদ কেটে যাক, মা কালী যেন তোদের রক্ষা করেন। জয় তারা, জয় জয় তারা। এই বলে সাধু উঠে সেখান থেকে চলে যান। বেশ কিছুক্ষণ সাধুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে রাহুল বলে ওঠে, যত সব ভণ্ড! আমি টাকার কথাটা বলে ফেলেছিলাম বলে ওই 4টে শুকনো বেলপাতা ঠেকিয়ে কেটে পড়লো। মাল বুঝতে পেরেছে, এখানে ওর ওইসবে চিড়ে ভিজবে না। ওর কথাবার্তা মাঝে মাঝে অসহ্য হয়ে ওঠে। তাই সেখান থেকে সরে এসে খাদের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। আমার বোন ঝিল্লি কাছে ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, দাদা, এই দাদা, সত্যি সত্যি কোনো বিপদ হবে না তো? আমার কিন্তু ওই লোকটার কথা শুনে বেশ ভয় ভয় করছে। সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে পিষে বললাম, চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। তারপর বিষ্ণু থাপাকে হাঁক পেড়ে বললাম, চলিয়ে ভাইয়া, अंधेरा हो रहा है, उसके पहले ही হোমস্টে में पहुंचना पड़ेगा। খাবারের দাম মিটিয়ে সবাই এসে বসলাম গাড়িতে। ঘর ঘর করে স্টার্ট দিয়ে এগোতে লাগলো আমাদের গাড়ি। খাদের পাশ দিয়ে হোমস্টের পথে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। পাহাড়ের অন্ধকার বড্ড ছটপটে, এমন হুট করে নেমে আসে যে প্রস্তুতির কোনো সময়টুকুও পাওয়া যায় না। আমাদের গাড়িটা যখন তামাং হোমস্টেতে পৌঁছলো, ততক্ষণে চারপাশে ঝুপুস অন্ধকার। আমার হাতের স্মার্ট ওয়াচ বলছে 6:30। চারপাশে অদ্ভুত নীরবতা। এই নিশ্চিম নিস্তব্ধতা আর কোলাহলহীন জগতে আজীবন থেকে যেতে পারলে মন্দ হয় না। কিন্তু সবার ভাগ্যে তো সে সুখ সয় না। সবাই পাহাড়ের কোলে ঘাঁটি গাঁড়তে পারে না। ফিরে যেতে হয় নিজের ডেরায়, সেই হইচই আর দুশ্চিন্তার মাঝে। সবাই গাড়ি থেকে নেমে পড়েছে। কেউ মাল নামাচ্ছে, কেউ বা হাত পা ছড়িয়ে দীর্ঘ পথশ্রমের পর আড়মোড়া ভাঙছে। ঝিল্লি এগিয়ে এসে বলল, দাদা, মনে হচ্ছে ট্রিপটা জমে যাবে। ওর চোখে মুখে প্রচণ্ড উদ্দামের ছাপ।
কথাগুলো বলতেই ভস বসিয়ে ধোঁয়া বেরিয়ে এলো বোনের মুখ দিয়ে। হেসে জবাব দিলাম, তোদের ভালো লাগলেই ভালো। আফটার অল আমার কথা শুনে এসেছিস। এখন যদি ফিরে গিয়ে বেজার মুখে সবাইকে বলিস মনের মতো বেড়ানো হলো না, তবে আমারই নাকটা কাটা যাবে। আমার কথা শেষ হতেই সে ছুটে গেল বাকিদের কাছে। আমি সেই আধার মাখা পাহাড়ি ঢালের দিকে তাকিয়ে আরেকটা সিগারেট ধরালাম। এবার রাহুল এসে আমার পিঠে একটা আলতো চাপড় দিয়ে বলল, কিরে ভাই, রাগ করে আছিস? একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘাড় নাড়লাম। জানিস তো ভাই, এইসব আলবাল লোকগুলোকে দেখেই খিট খেয়ে যায়। খালি আগরুম বাগরুম বোঝাবে আর পয়সা খিঁচবে। তবে স্বীকার করছি, ওভাবে রিয়াক্ট করাটা আমার উচিত হয়নি। সরি ভাই, একদম সরি। অন্ধকারে আমরা কেউ কারো মুখ ঠিক করে দেখতে পাচ্ছিলাম না ঠিকই, কিন্তু ওর কথা শুনে অনুমান করলাম যে সামান্য অনুশোচনা কাজ করছে রাহুলের মধ্যে। আধ খাওয়া সিগারেটের কাউন্টারটা বাড়িয়ে দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, এত সেন্টিমেন্টাল হতে হবে না, বুঝেছি। ধর সিগারেট টান। সিগারেটে একটা টান দিয়ে হোমস্টের দিকে ফিরে রাহুল বলল, তবে যাই বলিস ভাই, এই হোমস্টে খানা ঝাক্কাস। বাইরে থেকে তো দিব্যি লাগছে, পুরো 10-এ 10। মুচকি হেসে বললাম, ভিতর থেকেও 10-এ 10। তবে ভাই সত্যি বলতে কি আমি একটু টেনশনই ছিলাম। কেন? তোরা সব বাবু লোক, 5 স্টার ছাড়া তোদের রাত গুজরান হয় না। এরকম একটা সাদামাটা হোমস্টেতে এসে গালাগাল করবি কিনা সেই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা ছিল। ধর বা। একটা মুখ খিস্তি করতে গিয়েও থমকে গেল রাহুল। তারপর দুহাত তুলে স্যারেন্ডারের ভঙ্গিতে বলল, সরি সরি। তবে তোর বরাবরই সবেতেই বড্ড চিন্তা। সারা পাল্টালি না একটুও। দিব্যি সুন্দর জায়গা। আমি তো ভাবছি বছর খানেকের মধ্যেই এই চত্বরে এমন একটা হোমস্টে বানাতে পারলে, পুরোপুরি নিজের না হলেও অন্তত যদি একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করা যায়, কি বলিস, প্রফিট হবে? মনে মনে ভাবলাম, এই হলো বৈষয়িক লোকের বৈশিষ্ট্য। বেড়াতে এসেও লাভ ক্ষতি, ইনভেস্টমেন্ট আর রিটার্নের চিন্তা। কিন্তু মুখে কিছু না বলে মৃদু হাসলাম। আমাদের সামনে রাতের আঁধার মেখে দাঁড়িয়ে আছে তামাং হোমস্টে। সেই আঁধারের মাঝে মাঝে জ্বলছে ছোট ছোট হ্যারিকেনগুলো। তার হলদে আলো মাখা কাঠের বাড়িটা অদ্ভুত মোহময় ও মায়াবী রূপ নিয়েছে। কাঠের দেওয়াল ও টালির চালের এই বাড়িটার মালিক কর্নেল তামাং ছিলেন আর্মি অফিসার। অবসর নেওয়ার পর নিজের সমস্ত জমাপুঁজি দিয়ে বাড়িটি বানান তিনি। প্রায় 6-7টা ঘর নিয়ে তৈরি এই বাড়িতে তারপর থেকেই হোমস্টের বন্দোবস্ত করেছেন তামাং সাহেব। আগে অতিথিদের দেখভাল তিনি নিজেই করতেন, কিন্তু এখন একটু অকৃতদার মানুষটির বয়স হয়েছে, তাই সব দিক দেখাশোনা করার জন্য একটি লোক রেখেছেন। সেই সবার রান্নাবান্না এবং যাবতীয় বিষয় পরিচর্যা করে। এবার তামাং সাহেব লাঠি ঠকঠক করতে করতে বেরিয়ে এলেন। সৌম্যদর্শন মানুষটি বয়সের ভারে নুইয়ে পড়েছেন। তবে তিনি যে এককালে বেশ সুদর্শন এবং ব্যক্তিত্ববান পুরুষ ছিলেন তা অনুমান করা কঠিন নয়। আজও তাঁর চেহারায় অতীতের নানান প্রতিচ্ছবি স্পষ্ট ধরা পড়ে। আমি এগিয়ে গিয়ে হাত জোর করে বললাম, নমস্কার, আমি অনন্ত সরকার। মেরে সাথী আপকা বাত হুয়া থা ফোন পে। আর এরা সবাই আমার বন্ধু বান্ধব। কর্নেল আমাদের সবাইকে মাথা নেড়ে সম্বোধন করে বললেন, अरे अरे वेलकम वेलकम, आइए आइए, आप लोगों को घर दिखा देता हूँ। আপনি আবার কষ্ট করে আপনার কেয়ারটেকারকে বলুন না, আমরা ওর সাথেই চলে যাব। কর্নেল আমার দিকে ফিরে জবাব দিলেন, अब एक छोटा सा तकलीफ है। তকলিফ মানে সমস্যা? কি সমস্যা কর্নেল? एक्चुअली माय केयरटेकर बीरेन आज एब्सेंट है। कल रात उसका माँ चल बसे। আমরা সকলে এর ওর মুখ চাওয়াচাবি করলাম। ভদ্রলোক আবার বললেন, पर आप लोग टेंशन मत लीजिए, आई विल मैनेज एवरीथिंग। चलिए आप लोगों को मैं कमरा दिखा देता हूँ पहले। আমরা যে যার লাগেজ নিয়ে এগিয়ে গেলাম ভদ্রলোকের পিছন পিছন। কাঠের তৈরি গোটা 12-15 সিঁড়ি টপকে পৌঁছলাম বাড়ির বাঁ দিকের একটা লম্বা করিডোরে। কাঠের বারান্দার ডান দিকে পরপর 2টো ঘর,
আর সোজা একটা ঘর। সোজা ঘরটা সিঙ্গেল, আর বাকি দুটোই ডাবল বেডের ব্যবস্থা রয়েছে। রাহুল তড়িঘড়ি বলে উঠল, আমি ওই সিঙ্গেলটাই শুই। সুভদ্র জবাব দিল, তবে আমি আর অনন্ত প্রথমটায়, আর ঝিল্লি আর শ্রীতমা মাঝেরটায়। সবাই এই প্রস্তাবে রাজি। কর্নেল তামাং হাত তুলে বাড়ির পাশে দুটো টিনের চালের ঘর দেখালেন। ওই দুটোই বাথরুম। আর যে সিঁড়ি টোপকে উপরে উঠে এসেছি তার তলায় রান্নাঘর। आप लोग बैठिए, आराम कीजिए, मैं थोड़ा चाय का इंतजाम करके आता हूँ। সবাই যে যার মতো ওই প্রথম ঘরটাতেই হাত পা ছড়িয়ে বসলাম। ড্রাইভার বিষ্ণু থাপা থাকবে আউট হাউসে, সেটা বাড়ির পিছন দিকে। শ্রীতমা বলল, দেখ, আলাদা রান্নাঘরের যখন বন্দোবস্ত রয়েছে তখন এই বয়স্ক ভদ্রলোককে আর কষ্ট দিয়ে কী লাভ? তার চেয়ে বরং আমরাই হাতে হাত লাগিয়ে কিছু বানিয়ে নিই। একটা রাতেরই তো ব্যাপার, তোরা কি বলিস? কেউ আর আপত্তি করল না। কাল সকালে কেয়ারটেকার ভদ্রলোক এসে গেলে তো আর কোনো চিন্তাই নেই। কিছুক্ষণের মধ্যেই চা হাজির। চাটা খেয়ে বৃদ্ধ তামাংকে প্রস্তাবটা বলা মাত্র উনি হাঁ হাঁ করে উঠলেন। গেস্টদের রান্না করে খেতে হলে উনি নাকি খুব কষ্ট পাবেন, তাই যত কষ্টই হোক উনিই রান্না করবেন। কিন্তু শ্রীতমা আর ঝিল্লি কিছুতেই ছাড়বে না। শেষমেশ আমাদের দলের দুইজন মহিলার জেদের কাছে মাথা নত করলেন এই রিটায়ার্ড কর্নেল। একজন অচেনা মানুষের জন্য দুই আধুনিকা শহুরে মেয়েকে এইভাবে চিন্তা করতে দেখে বেশ ভালো লাগছিল। শহরের দূষণ আর কংক্রিটের দেওয়ালগুলো যে এখনও এদের মনটাকে শক্ত পাথর বানিয়ে দেয়নি, এই রক্ষে। চাটা খেয়ে শ্রীতমা আর ঝিল্লি নেমে গেল রান্নার বন্দোবস্ত করতে। কর্নেল তামাং আগে থেকেই নিজের ঘরে চলে গেছেন। বিষ্ণু থাপাকেও খবর দেওয়া হয়ে গেছে যে আজ রাতে কেবল খিচুড়ি আর আলুর দম। রাহুল, সুভদ্র আর আমি প্রথম ঘরটাতে বসে বসে গল্প করছিলাম। সুভদ্র বলল, ভাই, এখানে কি ইলেকট্রিসিটি নাই? কিন্তু তুই যে বলেছিলি। ওর কথা শেষ হবার আগেই বললাম, আছে আছে, সব আছে। তবে এতটা রিমোট এরিয়ায় মাঝে মধ্যে কারেন্ট না গেলে তোরা আর বিদ্যুৎ বিভাগের উপর ভরসা রাখতে পারবি বল? আমার মশকরা শুনে রাহুল আর সুভদ্র হো হো করে হেসে ওঠে। হাসির দমক থামতেই সুভদ্র কিছুটা কাজুমাজু হয়ে বলে, কিন্তু এখন আমি কি করি বলতো? জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? হেব্বি জোরে পটি বেজে ভাই, কিন্তু ওই বাথরুমের চারপাশে যা অন্ধকার। রাহুল হেসে বলল, তুই কি দুধের শিশু নাকি? যা ওই হ্যারিকেনটা নিয়ে চলে যা। ভাই, একটু আমার সাথে যাবি? শালা ওই অন্ধকারে হেরিকেন নিয়েও ভয় লাগবে। 2 মিনিট একটু বাইরে অপেক্ষা করবি ভাই। সুভদ্রর গলায় অনুনয়ের সুর ভেসে উঠল। সালা জ্বালিয়ে মারলি তো, চল দেখি। বিরক্ত মুখে জবাব দেয় রাহুল। অগত্যা ওরা দুজনে হ্যারিকেন নিয়ে বের হয়ে গেল প্রকৃতির ডাকে সাড়া দিতে। আর আমি বসে রইলাম তমসাচ্ছন্ন এই ঘরটাই। একটা ইজি চেয়ারে বসেছিলাম এতক্ষণ। একটা হ্যারিকেন ঠিক আমার পাশের টি টেবিলটার উপর রাখা ছিল, কিন্তু এই মুহূর্তে রাহুল সেটা নিয়ে গেছে। সারা ঘরে ঘুটঘুট করছে অন্ধকার। শীতের সময় সামান্য হ্যারিকেনের আলোও যে এত গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে টের পেতে শুরু করলাম। যতক্ষণ সেটা ছিল ততক্ষণ শীতটা এতটা অনুভূত হয়নি, কিন্তু এবার যেন গায়ের জ্যাকেটের উপরেই একটা শাল আলগা ফেলে বসেছিলাম। এবার সেটাকে টানতে গিয়ে হঠাৎ চমকে উঠলাম। আমার চেয়ারের পিছন দিকে ঘরের বেশ খানিকটা জায়গা নিকষ অন্ধকারে ডুবে রয়েছে। মনে হলো কেউ নির্ঘাত সেই আধারে ডুব দিয়ে বসে আছে। শালটা জড়িয়ে নিতে পারলাম না। মনে হলো সেই অদৃশ্য আগন্তুক আমার শালের একদিকের খুঁটটা চেপে ধরেছে। আবার টান দিলাম, এবার একটু জোরেই, কিন্তু তাতেও শালটাকে নিজের কবজায় আনতে পারলাম না। অন্ধকারে ওই অচেনা হোমস্টের একটা ঘরে আমি সম্পূর্ণ একা, আর আমার পিছন থেকে কেউ অন্ধকারে মিশে দাঁড়িয়ে আমার শালটা চেপে ধরে রেখেছে।
কথাটা ভেবেই একটা শীতল স্রোত নেমে গেল আমার মেরুদণ্ড বয়ে। হঠাৎ এমন একটা পরিস্থিতিতে পড়ে কি করব না তাই ভাবছি। হাত পা অবশ হয়ে আসছে, এই প্রচণ্ড শীতেও ঘাম দিতে শুরু করেছে। এমন সময় বাইরের দিক থেকে রাহুলের মর্মভেদী আর্তনাদ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেয়ে শাল ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি। এমন সময় কেউ যেন সেই অন্ধকারের মধ্যে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল। সেই আধার অবয়ব আমায় ধাক্কা দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ভাগ্যিস বিছানাটা চেয়ার থেকে বেশি দূরে ছিল না, হুমড়ি খেয়ে পড়লাম সেখানে। আর একটু এদিক ওদিক হলে শক্ত কাঠের মেঝেই আছাড় খেয়ে মাথা ফেটে যেতে পারত। সবটা চোখের নিমেষেই ঘটে গেল। একে সারাটা ঘর নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে রয়েছে, তার উপর সবকিছু এত জলদি ঘটল যে মুখ ঘুরিয়ে অবয়বটা আর দেখতে পেলাম না। ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গেছে। মনে মনে ভাবলাম, চোর ছেঁচর নয় তো। কিন্তু পরক্ষণে শ্রীতমা আর ঝিল্লির ডাকে হুঁশ ফিরে এলো। অনন্ত, দাদা ভাই! বুঝলাম বাইরে নিশ্চয়ই কিছু একটা বিপদ ঘটেছে। ওদের প্রত্যেকের স্বরেই আতঙ্কের ছাপ স্পষ্ট। বিছানার উপর ভর দিয়ে উঠে দাঁড়ালাম আমি। অন্ধকারে হাতড়ে হাতড়ে বাইরে বেরিয়ে দেখি চতুর্দিক কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। অদূরে বাথরুমের কাছে দাঁড়িয়ে সুভদ্র, শ্রীতমা আর ঝিল্লি গোল করে দাঁড়িয়ে আছে। সুভদ্র আর শ্রীতমার হাতে একটা করে হ্যারিকেন। সেই হ্যারিকেনের আলোয় জায়গাটা আলোকিত হয়ে রয়েছে। সেই আলোতেই দেখলাম ওদের পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে রয়েছে রাহুল। আর সেই সঙ্গে সঙ্গেই এখানে আসার পথে দেখা সেই সন্ন্যাসীর সাবধানবাণী কেন জানি না হঠাৎ করে মনে পড়ে গেল। অপরে বড় বিপদ অপেক্ষা করছে, আর ওপরে যাস না। ফিরে যা। রাহুলকে আর আলাদা ঘরে রাখার প্রশ্নই ওঠে না। ওকে আমাদের ঘরে শুইয়ে দিই। বারান্দায় বেরিয়ে এলাম সবাই। ঘটনাটা ঘটেছে প্রায় আধ ঘন্টা আগে। আমি করিডোর থেকে নেমে ওদের কাছে পৌঁছে দেখেছিলাম রাহুল কুয়াশা ভেজা মাটিতে বেহুশ পড়ে আছে। সুভদ্র কোনো রকমে বেরিয়ে এসেছে বাথরুম থেকে, আর শ্রীতমা ও ঝিল্লিরাও গ্যাস নিভিয়ে ছুটে এসেছে ততক্ষণে। আমি আর সুভদ্র মিলে রাহুলের অচেতন শরীরটাকে পাঁজা কোলা করে তুলে এনেছি ঘরে। তারপর চোখে মুখে জলের ছিটে দেওয়া হয়েছে। এই শীতেও একটা কার্ডবোর্ড জোগাড় করে বাতাস করা হয়েছে তাকে, কিন্তু তবুও অবস্থা বদলায়নি। এই গত আধ ঘন্টায় মাত্র একবারই কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরেছিল রাহুলের। চোখ মেলে চতুর্দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েই জড়ানো গলায়, কে ও কে কে ও করতেই আবার মূর্ছা যায় সে। করিডোরে বেরিয়ে এসে সুভদ্রকে জিজ্ঞাসা করলাম, কি হলো ব্যাপারটা? আমি তো হেরিকেন নিয়ে বাথরুমের ভেতর ঢুকে গেলাম। রাহুল বাইরে দাঁড়িয়ে কিসব যেন গজগজ করছিল। প্রথমে মিনিটখানেক সব ঠিকই ছিল, তারপর শুনলাম রাহুল হঠাৎ ধুর সালা বলে মৃদু গর্জালো। আর তার মিনিট কয়েকের মধ্যেই সেই প্রবল চিৎকার। বাথরুমের ভেতরে বসে সেই মর্মভেদী চিৎকার শুনে আমার হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছিল প্রায়। তড়িঘড়ি কাজ সেরে বেরিয়ে দেখি ও মুখ থুবড়ে পড়ে আছে। ভয়ার্ত কণ্ঠে জবাব দেয় সুভদ্র। ঝিল্লিকে জিজ্ঞাসা করলাম, আর তোরা ঠিক কি দেখলি? বেচারিরা দুজনেই ভয় পেয়ে গেছে। শ্রীতমা আর ঝিল্লির শুকনো মুখের দিকে তাকিয়ে ওদের সাহস জোগালাম। আহা, এত ভয় পাওয়ার কি আছে, শান্ত হ, আগে বল তোরা কি দেখলি। ঝিল্লি আমার কথায় সাহস পেল কিনা জানি না, তবে একটা ঢোক গিলে সন্ত্রস্ত কণ্ঠে জবাব দিল, দাদা, আমি আর শ্রীতমা সিনেমা সিরিয়ালের গল্প করতে করতে রান্নার জোগাড় করছিলাম। হঠাৎ রাহুলদার ওই রকম অমানসিক চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে আসি। প্রথমে আমি আর আমার পেছন পেছন শ্রীতমা দি। আমরা রান্নাঘর থেকে বেরিয়েই দেখি সুভদ্রদা বাথরুমের দরজা খুলে বেরোচ্ছে, আর রাহুলদা মুখ থুবড়ে পড়ে আছে। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে ঝিল্লি।
শ্রীতমা দুহাতে জড়িয়ে ধরে শান্ত করতে থাকে ওকে। সম্ভবত রাহুলের চিৎকার আর আমাদের হট্টগোলে কর্নেল এবং বিষ্ণু থাপা দুজনেই ছুটে এসেছেন। কর্নেল এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন। अरे क्या हुआ? ওকে সবটা বুঝিয়ে বললাম। পুরো ঘটনা শুনে ভদ্রলোক কেমন যেন গুম হয়ে রইলেন। বিষ্ণু ভাইয়াও পিছনে সামান্য দূরে দাঁড়িয়ে সবটা শুনল। আমি জিজ্ঞাসা করলাম, কর্নেল, আশেপাশে কোনো জন্তু জানোয়ার আছে নাকি? হয়তো তাই দেখেই ভয়ে জ্ঞান হারিয়েছে রাহুল। সুভদ্র বলল, কিন্তু জানোয়ার এলে শুধু তো আর ভয় দিকে চলে যাবে না, এমন অচৈতন্য শিকার পেয়ে সুযোগ ছেড়ে দেবে। বললাম, সে তো তোর বাথরুম থেকে বেরোনোর এবং শ্রীতমা ঝিল্লির উপস্থিতিতে ঘাবড়ে গিয়ে পালিয়েও যেতে পারে নাকি? কর্নেল তামাং জবাব দিলেন, इस वक्त इधर लेपर्ड आता जरूर है, लेकिन ऐसे आप लोगों का दोस्त अभी कैसे हैं? জ্ঞান ফেরেনি, এখনো বেহুশ। अब ठीक है, आप एक काम कीजिए, आप मेरे साथ आइए। मैं थोड़ा सा ब्रांडी दे रहा हूँ, दूध में मिला के अपने दोस्त को पिला दीजिए, इससे नर्व थोड़ा स्टेडी रहेगा। আমি কর্নেলের সাথে হোমস্টের পিছনে ওর ঘরে চলে গেলাম। তামাং সাহেবের দেওয়া ব্র্যান্ডি নিয়ে ওর ঘর থেকে বেরিয়েই এক রাশ অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। আসার সময় সাথে কর্নেল ছিলেন তাই এত ভাবিনি, কিন্তু এখন এই আধারে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা মনে পড়ল। সেই ছায়াময় ধাক্কা, চাদর টেনে ধরা, সব। আর সেসব মনে পড়ে যেতেই কেমন যেন একটা অস্বস্তি, একটা চাপা আতঙ্ক চেপে ধরল আমায়। কি হয়েছিল রাহুলের সাথে? কি দেখেছে ও যে অমন ভিড়মি খেল? কোনো ভয়ঙ্কর কিছুই হবে, কিন্তু সেটা কি? কোনো শরীরই না অশরীরই? এই সমস্ত উদ্ভট প্রশ্ন আমার মন ও মগজকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সামান্য গোটা 100 পা এগোলেই করিডরে পৌঁছে যাব, কিন্তু এটুকু যেতেই যেন পা সরছে না। এই সামান্য আধার উপত্যকায় আলো বলতে হাতের হ্যারিকেনটুকুই ভরসা। তার জোর এত বেশি নয় যে কুয়াশার চাদর ছিঁড়ে এই অজানা জায়গায় আমার মনের সাহস সঞ্চার করতে পারে। চতুর্দিকে দেখতে দেখতে এগোতে লাগলাম করিডরের দিকে। হঠাৎ মনে হলো কি যেন একটা ছুটে চলে গেল আমার পিছন দিকে। খসখস শব্দে আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। একটা অজানা আশঙ্কায় স্থির হয়ে দাঁড়ালাম আমি। খুব সন্তর্পণে পিছনে ফিরলাম। কই, কেউ নেই তো। করিডরের দিকে পিছন করে হাতের হ্যারিকেনটা বাগিয়ে ধরে সেই আধার উপত্যকায় ভালো করে দেখার চেষ্টা করছিলাম। হয়তো কোনো কুকুর বেড়াল হেঁটে গেছে আর আমার তাতেই রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। বিপদের সময় স্বল্প কারণেই মাথার মধ্যে বিরাট গণ্ডগোলের সৃষ্টি হতে পারে, কিন্তু না, আশেপাশে তেমন কোনো সারমেয় বা মার্জা শ্রেণীর প্রাণীরও দেখা নেই। তবে কি আমি বেশি ভাবছি? দুপুর থেকে পরপর এতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হওয়াতেই কি আমার ইন্দ্রিয়গুলো অতিরিক্ত কাজ করতে চাইছে? আর তাতেই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাতপাঁচ ভাবছি, এমন সময় ঠিক কানের কাছে একটা হিমশীতল নিঃশ্বাসে চমকে উঠলাম। স্পষ্ট বুঝতে পারলাম আমার পিছনেই কেউ দাঁড়িয়ে আছে। ঘাড় ঘোরালেই সেই অজানা আগন্তুকের মুখোমুখি হব আমি, তাই কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভেবে নিলাম কয়েক মুহূর্ত অপেক্ষা করাই শ্রেয়। মনের অবস্থা এমন যে সেই আশঙ্কার সম্মুখীন হওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু সেই কয়েক মুহূর্ত যেন অনন্তকাল বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল দুনিয়ার যত শীত যেন আমাকে ঘিরে ধরেছে। আর সইতে পারলাম না। কপালে যা হবে এই ভেবে পিছনে ফিরলাম আমি। দেখলাম কেউ কোথাও নেই। চতুর্দিক বেবাক ফাঁকা। সেই কুয়াশাচ্ছন্ন পাহাড়ি হোমস্টের ধারে এক অন্ধকার এলাকায় বোকার মতো একা দাঁড়িয়ে আছি আমি। রাহুলকে ব্র্যান্ডি ও দুধ মিশিয়ে খাওয়াতে ওর পালসটা একটু বেটার হলেও জ্ঞান ফেরেনি।
এই অন্ধকারে এত উপর থেকে মেডিকেল হেল্প পাওয়াও দুষ্কর। কাজেই আজকের রাতটা এভাবেই কাটিয়ে দিতে হবে। রাতে আর রান্নাবান্না কিছুই করা হয়নি তেমন, সাথে বেশ কিছু রেডি টু ইট নুডলস ছিল, তাই দিয়েই কোনো রকমে। তারপর রাহুলের সাথে সুভদ্র, ওদিকে শ্রীতমার সাথে ঝিল্লি দুটো পাশাপাশি ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমি শুলাম সিঙ্গেল ঘরটাতে। এত হট্টগোলে আমার সাথে দুবার ঘটে যাওয়া অদ্ভুত অভিজ্ঞতার কথা কাউকে বলিনি, পাছে সবাই আরো ভয় পায়। এমনিতেই ঝিল্লি বেশ ভয় পেয়ে আছে, তার উপর আমার কাহিনী বললে না জানি কি হবে। ওরা সকলে প্রাপ্তবয়স্ক হলেও এই ট্রিপে এসেছে আমার ভরসায়, তাই নিজের ভয়টুকু জোর করে চেপে রইলাম। সকলে শুতে চলে গেছে, তাও ঘন্টাখানেক হলো। আমিও ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। মনের মধ্যে সমস্ত চিন্তাগুলো যেন তালগোল পাকাতে লাগলো। একসময় আর না পেরে উঠে বসলাম বিছানায়। জলের বোতলটা বিছানা থেকে একটু দূরে টিপয়ের উপর রাখা আছে, তার পাশেই জ্বলছে ঘরের হ্যারিকেনটা। আগুনের শিখাটা কমিয়ে রাখা আছে। বোতলটা চোখে পড়তে জল তেষ্টা পেল। গায়ের কম্বল সরিয়ে জবে মেঝেতে পা রেখেছি, অমনি আমার সারা শরীর যেন অবশ হয়ে গেল। আতঙ্কে ছিটকে উঠে এলাম খাটের উপর। মনে হলো যেন আমার খাটের পাশেই কাঠের মেঝেতে কেউ শুয়ে আছে। আধো অন্ধকারে পা ফেলতে গিয়ে তার গায়ের স্পর্শ পেয়েছি আমি, কিন্তু ওটা কে? এই প্রায় অন্ধকার ঘরের মেঝেতে কে চুপিসারে এসে শুয়ে আছে? এ কি সেই অবয়ব যে বারবার অন্ধকারের মধ্যে আমার দিকে এগিয়ে আসছে? কে ও? কোনো চোর ছেচোর? কিন্তু তাই বা কিভাবে হবে? একটা জলজ্যান্ত লোক আমার আশেপাশে ঘুরঘুর করবে আর আলোর মধ্যে তাকে একটিবারের জন্য দেখতে পাবো না? তাই কখনো হয়? মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভয়ে ভয়ে মেঝের দিকটা দেখলাম। কই, কেউ নেই তো। তবে কি সে খাটের তলায় সেরিয়ে গেল? সেও কি টের পেয়েছে যে আমি জেগে উঠেছি? এবার আরো একটু সাহস বাড়িয়ে ঝুঁকলাম খাটের তলায়। মোবাইলের নীলচে ফ্ল্যাশ লাইটের আলোয় খাটের তলাটা বেবাক ফাঁকা, কেউ নেই সেখানে। তবে কি এত ঝামেলায় ভ্রম হচ্ছে আমার? এ জানে, হতেও পারে। খাটের উপর থেকে শরীরটা ঝুলিয়ে নিচের হাল হকিকত নিচ্ছিলাম, হঠাৎ ঘাড়ের কাছে সেই নিঃশ্বাস। কিছুক্ষণ আগে হোমস্টের উঠোনে যেমনটা হয়েছিল ঠিক তেমনটা। হাঁচর পাচর করতে করতে উঠে বসলাম, মোবাইলের আলোটা ফেললাম সেদিকে, কিন্তু না, এবারেও কারো দেখা নেই। হঠাৎ ঝিল্লির চিৎকারে নিজেকে নিয়ে সমস্ত ভয় ডর কেটে গেল। আমার বোনটা তার স্বরে দাদা ভাই, দাদা ভাই বলে চিৎকার করে উঠেছে। ওর আবার কি হলো? মোবাইলের আলোটা বাগিয়ে ধরে ছুটলাম পাশের ঘরের দিকে, কিন্তু অত দূর যেতে হলো না। তার আগেই বিষয়টা দেখতে পেলাম। দরজা খোলা মাত্র দেখি কুয়াশা জড়ানো করিডরে দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছে ঝিল্লি। ছুটে গিয়ে ধরলাম ওকে। আমার দুই বাহুর মধ্যে এসে আমার বুকে মুখ গুজে রীতিমতো থরফর করে কাঁপছে ও। বোনের মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, কি হয়েছে ঝিল্লি? শোনা বোন আমার, কি হয়েছে বল? ঝিল্লির চিৎকারে শ্রীতমা সুভদ্র এসেছে করিডোরে। ঝিল্লি উত্তর দিচ্ছে না। শ্রীতমাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রে? এত জোরে চেঁচালো কেন? কেমন করছে দেখ। কত করে জিজ্ঞাসা করছি কিন্তু কিচ্ছু বলছে না। তুই কিছু জানিস? শ্রীতমা জবাব দেওয়ার আগেই সুভদ্র বলল, মনে তো হচ্ছে ও কিছু দেখে ভয় পেয়েছে। আবার জিজ্ঞাসা করলাম, ঝিল্লি, এই ঝিল্লি, কি হয়েছে বল? কিছু দেখে কি ভয় পেয়েছিস? কি রে, একটু শান্ত হয়ে বল আমায়। এবার ঝিল্লি আমার বুকে মুখ গুজেই পিছন দিকে আঙুল তুলে দেখালো। ওর দেখানো সেই দিকে তাকাতেই আমরা সকলে চমকে উঠলাম। সুভদ্রর মুখ দিয়ে একটাই কথা বেরিয়ে এলো, ও কে? আমরা দেখলাম ওই কুয়াশা ভেজা রাতের আঁধারে অমন প্রচন্ড শীতে একটা ছোট্ট মেয়ে বসে আছে করিডোরের শেষ প্রান্তে। হ্যারিকেনের আলোয় পিছন থেকে কেবল তার চুলের লম্বা ভেনি আর ডুরের শাড়ির আঁচলটা দেখা যাচ্ছে। ঝিল্লিকে শ্রীতমার জিম্মায় রেখে আমি আর সুভদ্র এগিয়ে গেলাম মেয়েটার দিকে। মোবাইলের ফ্ল্যাশটা ওর মুখে ফেলতেই ফিরে তাকালো সে। আন্দাজ 12 কি 15 বছরের একটা মেয়ে,
গায়ের রং বেশ ময়লা, মুখে নেপালি গড়ন স্পষ্ট। তার বড় বড় চোখে তাকিয়ে মেয়েটা আমাকে আর সুভদ্রকে একবার আপাদমস্তক জরিপ করে নিল। তারপর খিলখিলিয়ে হেসে উঠে স্পষ্ট বাংলায় বলল, ও মা, তোমরা আমাকে দেখে ভয় পেয়েছিলে নাকি? বাচ্চা মানুষের নির্মল হাসি এমন আতঙ্কের পরিবেশেও যেন খানিকটা মুক্ত বাতাসের মতো কাজ করলো। সুভদ্র জিজ্ঞেস করলো, কে তুমি? এত রাতে এখানে কি করছো? তোমার মা বাবা জানে যে তুমি এত রাতে বেরিয়েছো? বাড়ি কোথায় তোমার? সুভদ্রর প্রশ্নবাণে জর্জরিত হয়ে মেয়েটি জবাব দিল, দাঁড়াও বাপু দাঁড়াও, এতগুলো প্রশ্ন একেবারে কেমন করে বলবো? এক এক করে জিজ্ঞেস করো। ঝিল্লিকে নিয়ে আসা হয়েছে রাহুল ও সুভদ্রার ঘরে, সাথে ওই বাচ্চা মেয়েটিকেও। ঘরে ঢুকে ঝিল্লি খানিকটা স্বাভাবিক হয়েছে। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুই কে? কি নাম তোর? আমার নাম শ্যামা, কাছেই থাকি। হোমস্টেতে আসার পথে একটা বস্তি মতো চোখে পড়েছিল। মনে মনে ভাবলাম, এই নিশ্চয়ই ওই বস্তিরই কোনো বাসিন্দার সন্তান, কারণ তামাং সাহেব তো অকৃতদার, আর এ বাড়িতে অন্য কেউ থাকে বলে তো জানা নেই। প্রশ্ন করলাম, এত রাতে এখানে এসেছিস কার সাথে? একাই এসেছি তো। তোমরা বুঝি আমাকে ছাড়া অন্য কাউকেও দেখতে পাচ্ছ? পাকা পাকা জবাব দিল শ্যামা। হ্যাঁ, কিন্তু কেন এসেছিস? এত রাতে কেউ বাড়ি থেকে বেরোয়? দরকার আছে বলেই না এসেছি। শ্রীতমা এগিয়ে এসে মেয়েটার দুটো গাল টিপে দিয়ে বলল, তা কি দরকার একটু জানতে পারি পাকা বুড়ি? সে বলা যাবে না। কথাটা বলতে বলতে মেয়েটার চোখ গেছে অচৈতন্য রাহুলের দিকে। সেদিকে এগিয়ে সে বলল, ওর কি হয়েছে? আমি জবাব দিলাম, আঙ্কেলের শরীরটা খারাপ। দেখলাম মেয়েটা নিজের শাড়ির খুঁট থেকে কি যেন একটা বের করছে। তারপর জিনিসটা আমাদের দেখিয়ে ও জিজ্ঞেস করলো, এটা এই আঙ্কেলের না? দেখলাম ওর হাতে একটা শুকনো বেলপাতা। আমি তড়িঘড়ি উঠে গিয়ে রাহুলের জামা, প্যান্ট ও জ্যাকেটের পকেট আঁতি পাতি করে খুঁজলাম, কিন্তু কোথাও সেই সাধু বাবার দেওয়া বেলপাতাটা পেলাম না। মনে মনে ভাবলাম, ও নির্ঘাত পাতাটা কোথাও ফেলে দিয়েছিল। তাও নিশ্চিত হওয়ার জন্য সকলের উদ্দেশ্যে বললাম, তোদের সবার কাছে সাধু বাবার দেওয়া সেই বেলপাতাটা আছে? সকলেই যে যার পোশাক হাত্রের সমস্বরে জবাব দিল, হ্যাঁ আছে। আছে। মেয়েটিকে বললাম, হ্যাঁ, ওটা ওই আঙ্কেলের, দাও আমি রেখে দিই আঙ্কেলের পকেটে। শ্যামা কিন্তু শুকনো বেলপাতাটা আমার হাতে দিল না, সোজা এগিয়ে গিয়ে ঢুকিয়ে দিল রাহুলের পকেটে। তারপর রাহুলের মাথায় হাত বুলিয়ে বলল, ও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বাচ্চাটার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বললাম, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এত রাতে তুমি এখানে চলে এসেছো, তোমার মা বাবা দুশ্চিন্তা করবেন। মেয়েটি কোনো জবাব না দিয়ে স্রেফ একটু হাসলো। তারপর আমার হাতটা ধরে করিডোর অবধি এসে পিছনে ফিরে একবার ঘরের সবার দিকে তাকালো। একবার ভাবলাম বিষ্ণু থাপাকে ডাকি, গাড়িটা বের করতে বলি। পরক্ষণেই মনে হলো, ওইটুকু বাচ্চা যদি এত রাতে একা চলে আসতে পারে, তবে নিশ্চয়ই তার বাড়ি বেশি দূরে নয়। পাহাড়ে তো আর প্রথম আসছি না, আশা করি ফিরতে খুব অসুবিধা হবে না। এইসব ভাবতে ভাবতে প্রায় করিডোরের শেষে পৌঁছে গেছি। এমন সময় শ্যামা বলল, আমি একটু জল খাওয়াবে গো, বড় তেষ্টা পেয়েছে। ঘাড় নেড়ে বললাম, চুপটি করে দাঁড়াও, আমি নিয়ে আসছি। ওকে করিডোরে দাঁড় করিয়েই ঘরের দিকে এগিয়ে গেলাম। জলের বোতলটা তুলে নিয়ে বেরোতে বেরোতে সকলের উদ্দেশ্যে বললাম, আমি যতক্ষণ না ফিরছি কেউ বেরোবি না ঘর থেকে, সবাই একসাথেই থাকিস। আর কোনো প্রয়োজন হলে পিছন দিকে গিয়ে কর্নেল তামাংকে হাঁক দিস। কথাগুলো বলে করিডোরে ফিরে এসে দেখি শ্যামা নেই, বাথরুমের দিকেও নেই। তরতর করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম, না কোথাও কেউ নেই। চতুর্দিক বিলকুল ফাঁকা। দু একবার শ্যামা শ্যামা করে হাঁকও পারলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না।
এই অল্প সময়ের মধ্যে মেয়েটা গেল কোথায়? আজ সারাদিন কি হচ্ছে তা ভাবতে ভাবতে উঠে আসছিলাম। সিঁড়ির শেষ ধাপে পৌঁছে থমকে দাঁড়ালাম আমি। দেখলাম শূন্য করিডোরে কুয়াশার চাদর মৃদু বাতাসে আন্দোলিত হচ্ছে, আর হ্যারিকেনের আলোয় আমার সামনে সিঁড়ির শেষ ধাপে দুটো আলতা পরা শিশুর পায়ের ছাপ, আর তার ঠিক মাঝখানে পড়ে আছে একটা সতেজ সবুজ বেলপাতা। আমার গাটা শিরশির করে উঠল। সেই বেলপাতা তুলে পকেটস্থ করে এগিয়ে গেলাম ঘরের দিকে। না, গত রাতে আর কোনো সমস্যা হয়নি। সকলে জিজ্ঞেস করেছিল এত তাড়াতাড়ি বাচ্চাটাকে কোথায় রেখে এলাম, কিন্তু কোনো রকমে কথাটা এড়িয়ে গেছিলাম আমি বলিনি ওই আলতামাখা পায়ের ছাপের কথাও। বললেই হাজারটা প্রশ্ন উঠত, যে প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না, তার উত্তর দেব কিভাবে। কারেন্ট চলে এসেছিল কিছুক্ষণের মধ্যেই। রাহুলের জ্ঞানও ফিরেছে ভোর হওয়ার আগেই, তবে সে এখনো পুরোপুরি সুস্থ নয়। তাই আমরা ট্রিপটা ক্যান্সেল করেছি। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরা দরকার। একজন অসুস্থ সঙ্গীকে নিয়ে আর যাই হোক বেড়ানো যায় না। তাছাড়া এক সন্ধেই আমাদের প্রায় সকলের উপর দিয়েই যেন ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে। চেক আউটের সময় কর্নেল আফসোস করছিলেন যে আমাদের ঠিক করে আপ্যায়ন করার সুযোগ পেলেন না। আমরা ওকে কথা দিয়ে এসেছি, পরের বার এলে ওর হোমস্টেতে উঠব, এবং আশা করি তখন আর এবারের মতন কোনো সমস্যা হবে না। বেশ খানিকক্ষণ ধরে আমাদের গাড়ি ছুটে চলেছিল পাহাড় ছাড়িয়ে সমতলের দিকে। বিষ্ণু থাপা আমাদের শিলিগুড়ি পৌঁছে দিয়ে আসবেন, সেখান থেকে কলকাতা ফেরার জন্য ব্যবস্থা করা হবে। এখনো কুয়াশা কাটেনি। একটা চায়ের দোকানে কিছুক্ষণের জন্য ব্রেক দেওয়া হয়েছে। সবাই গাড়ি থেকে নেমে হাত পা ছড়িয়ে চা কফি খাচ্ছে। রাহুল অবশ্য নামেনি। আমি ওর কফিটা নিয়ে গাড়িতেই দিলাম। বললাম, কিরে, এখন একটু বেটার লাগছে? রাহুল ঘাড় নেড়ে সম্মতি জানালো। ওকে জিজ্ঞাসা করলাম, কাল রাতে কি হয়েছিল যে অমন অসুস্থ হয়ে পড়লি? ও কিছুক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, তারপর ভয়ার্ত গলায় বলল, দুটো ভয়ঙ্কর চোখ, সবুজ, আর তার মণি দুটো সাপের মতো চেরা। মানে? জিজ্ঞেস করলো সুভদ্র। দেখলাম সকলেই কখন কাজ সেরে গাড়ির পাশে ফিরে এসেছে। আমি তো বাথরুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। ওই ঠান্ডায় খোলা আকাশের তলায় দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে পড়েছিলাম। বিরক্তি কাটাতে ঠিক করলাম সিগারেট খাবো। সেটা নেব বলেই পকেটে হাত ঢোকাতে সেই সাধুর দেওয়া বেলপাতাটা হাতে ঠেকলো। জানিসই আমার এইসবে। তারপর ওই ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে থাকতে মেজাজটাও বিগড়ে গেছিল। তাই রাগের মাথায় বেলপাতাটা পকেট থেকে বের করে ছুঁড়ে ফেলে দিই। আর তারপরই চুপ করে যায় রাহুল। জিজ্ঞাসা করলাম, তারপরে কি? রাহুল চোখ বড় বড় করে ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, তারপরই একটা খসখস শব্দ শুনে পাশের ঝোপটার দিকে তাকালাম। দেখলাম একজোড়া ভয়ঙ্কর চোখ আমার দিকে তাকিয়ে আছে। ও চোখ কোনো মানুষের হতেই পারে না ভাই। ও চোখ সাক্ষাৎ শয়তানের। বিষ্ণু থাপাও এতক্ষণ মন দিয়ে রাহুলের কথা শুনছিলেন। ওর কথা শেষ হতেই উনি বললেন, साहब मैंने तो पहले ही बोला था वो सब चीज टच मत कीजिए। इधर कितना तंत्र मंत्र होता है मालूम है आप लोगों को? आपका नसीब अच्छा है, ज्यादा कुछ नहीं हुआ। কথা শেষ করে গাড়িতে স্টার্ট দেন ড্রাইভার বিষ্ণু। সবাই চুপচাপ নিজের সিটে উঠে বসে। আমি আগের মতো ড্রাইভারের পাশের সিটেই বসে জানালার দিকে তাকিয়ে রইলাম। সবটা বুঝলেও আমার মনে এখনো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কাল রাতের ওই শ্যামা আসলে কে ছিল? সে কি কোনো মানবী, না কোনো দেবীর অংশজাতা? তার আসার পরেই সব সমস্যা হঠাৎ করে থমকে গেল কেন? কিভাবে? আর ওই আলতামাখা পায়ের ছাপ, ওটা সকালে কোথায় মিলিয়ে গেল? আমি ভালো করে দেখেছি, সিঁড়ির ধাপে আর অমন কোনো ছাপ ছিল না দিনের আলোয়। সে কেন এসেছিল?
আমাদের সমূহ বিপদ থেকে রক্ষা করতে? কে জানে। এসব প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই পাবো না। তবে এই সতেজ বেলপাতাটা এখনও আমার জ্যাকেটের পকেটেই আছে। হাত ঢুকিয়ে সেটার স্পর্শ নিলাম। কুয়াশা কেটে গেছে। ঝলমলে রোদ এক নতুন শুভ সূচনার আহ্বান জানাচ্ছে। ঝিল্লি, শ্রীতমা, সুভদ্রের মুখে আবার হাসি ফুটেছে। আশঙ্কার বেড়া ভেঙে ওরা আবার একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। মনে মনে ভাবলাম, বোধহয় সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই। কিছু জিনিস নশ্বর মানুষের জানার বৃত্তের বাইরে থাকাই ভালো। বিশ্বাস আর ভরসাটুকুই বোধহয় অনেক সময় অনেক জাদু দেখায়। আপনারা শুনলেন লেখক অনির্বাণ ভট্টাচার্যের কলমে আমাদের আজকের বিশেষ নিবেদন শ্যামা। গল্পের নাট্য রূপান্তর করেছেন দেবলীনা বিশ্বাস। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ নাথ, বুবাই সাহা, রিয়া দাস, শুভদীপ ঘোষ, সৈকত কর্মকার, অধ্যায় সাহা ও সমৃদ্ধি মৈত্র। ধ্বনি সম্পাদনায় রিম্পা ঘোষ। প্রচ্ছদ অলঙ্করণে সৌমদীপ ঘুঁই। আবহ সম্পাদনায় 62 FPS স্টুডিও। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গে শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।